তখন ব্রিটিশ শাসনকাল। বেরকুলের এক অজানা অদেখা সমুদ্রতটে তখন আছড়ে পড়ছে শয়ে শয়ে সমুদ্র তরঙ্গ। পাশেই ঘন সবুজ ঝাউবনে ঢাকা বিশাল সব উপকূলীয় বালিয়াড়ি। এই নির্জন সমুদ্রতটে তখনও কোনো মানব পদচিহ্ন অঙ্কিত হয়নি। সমুদ্র বাতাস, বারবার ভেঙে পড়া তরঙ্গের শব্দ, সামুদ্রিক পাখিদের উল্লাস, বালিয়াড়ি আর সবুজ ঝাউবনের প্রকৃতিতে বেরকুলের সমুদ্রতট তখন আদিমতায় পরিপূর্ণ। রাতের নিকষ কালো অন্ধকারে আলোর উৎস, নক্ষত্রখচিত আকাশ, জোনাকি পোকা অথবা বারো বানর। সময়টা 1780 সালের আশপাশ। বেরকুলের নির্জন সমুদ্রতটের ঘন সবুজ ঝাউবনের পাশ দিয়ে হাতির পিঠে চড়ে চলেছেন তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং। ঘন সবুজ ঝাউবনে ঢাকা বালিয়াড়ির ওপাশ থেকে শুনতে পেলেন অনর্গল সমুদ্র গর্জন, আর তার সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলেন প্রাচ্যের ব্রাইটনকে। লন্ডনে স্ত্রীকে লেখা চিঠিতে সদ্য আবিষ্কৃত বেরকুলের সমুদ্রতটকে উল্লেখ করলেন প্রাচ্যের ব্রাইটন রূপে, যা বর্তমানে আমাদের অতি পরিচিত দীঘা, মানে বাঙালির ইমোশন দীঘা সুন্দরী। আর এরই উপকূল নিকটবর্তী বালুকাময় সমতল ভূমিতে তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার জগন্নাথ মন্দির, যা আমার ডান পাশে কিছুক্ষণ ধরেই আমাকে সঙ্গ দিয়ে চলেছে। তবে জগন্নাথ মন্দিরের এমন ক্লোনিং দীঘা সুন্দরীর প্রায় হারিয়ে যাওয়া প্রাকৃতিক বৈচিত্র্যকে যে কতটা ফিরিয়ে আনতে পারবে তা তো ভবিষ্যতই বলতে পারবে। দেখছেন, কথা বলতে বলতে কোথায় যাচ্ছি এটা বলতেই ভুলে গেছি। সকালবেলায় মোহনার দিকে প্রাতঃভ্রমণ করে মাছের বাজার আড়ত দেখে ফেরার পর হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দীঘা সাইট ট্যুর করতে। এখন আমরা চলেছি দীঘা সমুদ্রের প্যারালাল রাস্তা ধরে নিউ দীঘা পার হয়ে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বর্ডারের দিকে। আমাদের প্রথম গন্তব্য রাধা গোবিন্দ মন্দির, যা কিন্তু পশ্চিমবঙ্গে নয়, যা অবস্থিত ওড়িশা প্রদেশে। বাম পাশে পাতলা ঝাউয়ের মধ্য দিয়ে দেখতে পাওয়া সমুদ্রটা যে কখন হারিয়ে গেল তা টেরই পেলাম না। রাস্তার পাশে দোকানের নাম ও হোর্ডিংয়ে উড়িয়া অক্ষরের দৌরাত্ম্য দেখে বুঝলাম আমরা নিউ দীঘা পার হয়ে উড়িষ্যা প্রদেশে প্রবেশ করেছি। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম রাধা গোবিন্দের মন্দির। আমার বাম পাশে যার গেট ও চূড়া আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে এসে হাজির হলাম সাইট সিনে। আজকে প্রথম যে প্লেসটাতে এসেছি এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। খুব সুন্দর মন্দিরটা দেখুন। এটা হচ্ছে মন্দির না, এটা মন্দিরের গেট। চলুন ভিতরে প্রবেশ করি। মন্দিরের অরিজিনাল ভিতরে যাওয়া মানে সেখানে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ আছে, আমি দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য দেবের মন্দির। খুব সুন্দর একটি মন্দির রয়েছে ভিতরে। এটা কিন্তু রাধা গোবিন্দের মন্দির। মন্দির নির্মাণ করা হয়েছে জগন্নাথ মন্দিরের আদলে। কারুকার্যময় রাধা গোবিন্দের মন্দির দর্শন ও দেবতাকে অন্তরের প্রণাম জানিয়ে ছুটে চললাম সেকেন্ড ডেস্টিনেশন চন্দনেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। পরে আমরা যাচ্ছি সেকেন্ড ডেস্টিনেশন চন্দনেশ্বর মন্দির। এই চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত, আর আমি এখন উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টে রয়েছি। উড়িষ্যাতে অবস্থিত হলেও এই মন্দির পশ্চিমবঙ্গের দীঘা উপকূলের অনেক নিকটে অবস্থিত। এই মন্দির থেকে উড়িষ্যা প্রদেশের নিকটবর্তী রেল স্টেশনের নাম জলেশ্বর। আমরা এখন এসে হাজির হয়েছি চন্দনেশ্বর মন্দির। আর আমার পিছনে দেখছেন বাবা শিবের সেই চন্দনেশ্বর মন্দির। এটা অ্যাকচুয়ালি শিব মন্দির, চন্দনেশ্বর মন্দির।
চলুন একটু আগে চন্দনেশ্বর মন্দির চত্বরটা আপনাদের একটু দেখাই। মন্দিরের পাশে অনেক রকম দেখুন সাজসজ্জা বাজার বলি, ছোটো ছোটো দোকান বলতে পারে। প্রথমেই বলে রাখি, এই চন্দনেশ্বর মন্দিরে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ না হলেও বিশেষ একটি কারণে আমি মন্দিরে প্রবেশ করলাম না। এই চওড়া রাস্তা সোজা চলে গেছে মন্দিরের প্রধান ফটকের দিকে, যা আমার সম্মুখে দেখা যাচ্ছে। প্রধান দ্বার দুটি সিংহের মূর্তি দ্বারা রক্ষিত। মন্দির উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। মন্দির চত্বরে প্রবেশের জন্য 3টি গেট রয়েছে। প্রধান মন্দির ছোট হলেও তার সঙ্গে রয়েছে বিশাল মন্দির প্রাঙ্গণ, আর এই প্রাঙ্গণের সঙ্গেই যুক্ত রয়েছে একটি পবিত্র পুকুর। আমি এখন চলেছি প্রধান গেট থেকে 2 নাম্বার গেট হয়ে একদম শেষ অর্থাৎ 3 নাম্বার গেটের দিকে। এখানে বেশ কয়েকটি ষাঁড়কে আপনারা ঘুরে বেড়াতে দেখবেন, যারা মন্দিরের মধ্যে এবং মন্দিরের বাইরের চত্বরে রক্ষিত হয়ে থাকে। আমি এখন উপস্থিত হয়েছি 3 নাম্বার গেটের সম্মুখে। এখান থেকে প্রধান মন্দির সম্পূর্ণরূপে দৃশ্যমান। এই মন্দিরে পোড়া ইটের তৈরি 12 চালা স্থাপত্য রয়েছে। মন্দিরের ভিত্তি ছাদে 4 চালা মন্দির শৈলীর ঢালু 4 চালা মন্দির শৈলী রয়েছে, যার উপরে মন্দিরের একটি ছোট প্রতিরূপ রয়েছে, যা দ্বিতীয় স্তর তৈরি করে। তারপরে আরও ছোট প্রতিরূপ রয়েছে, যা সর্বোচ্চ স্তর তৈরি করে। প্রতিটি ছাদে 4টি ছাদ রয়েছে, মোট 12টি ছাদ, যার জন্য নামকরণ করা হয়েছে 12 চালা। মূল ছাদের প্রান্ত এবং কেন্দ্রে ছোট ছোট চূড়া রয়েছে। এটিকে মন্দির নির্মাণের পিনাকড স্টাইল বা রত্ন স্টাইলও বলা হয়। যদি মূল মন্দিরের ওপরে ছোট 8 চালা প্রতিরূপকে একটি চূড়া হিসাবে গণ্য করা হয়, তবে মোট 17টি চূড়া বা সপ্তদশ রত্নশৈলী রয়েছে। মন্দিরটি 2টি সংলগ্ন ভবন দ্বারা গঠিত। খিলানযুক্ত পথ দ্বারা পৃথক পুরু স্তম্ভগুলি ছাদটিকে যথাস্থানে ধরে রেখেছে। দ্বিতীয় মন্দিরে লিঙ্গটি রয়েছে, যেখানে প্রথম মন্দিরটি হল নাট মন্দির বা নৃত্যশালা। এখানে শিবলিঙ্গটি স্বয়ম্ভু বলে জানা যায়, তবে এটি দেখা যায় না। এটি পবিত্র জলে ভরা একটি গর্তের ভিতরে মাটির গভীরে অবস্থিত। প্রাঙ্গণে কিছু ছোট কাঠামো বা মন্দির রয়েছে। ওড়িয়া মাসে চৈত্রের সময় এই মন্দিরে চড়ক মেলা নামে একটি বিশেষ মেলা অনুষ্ঠিত হয়, যেখানে লক্ষাধিক মানুষ উপস্থিত হন। ওই সময়ে বিশেষ পূজার আয়োজন করা হয়, যার মধ্যে বেশ কয়েকটি নির্দিষ্ট আচার অনুষ্ঠানও রয়েছে। আর এখন শিবজিকে আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি চললাম তালসাড়ির পথে। এখন আমরা চলেছি তালসাড়ি, আর তালসাড়িতে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিশেছে, মানে তালসাড়ি হচ্ছে সুবর্ণরেখা নদীর মোহনা অঞ্চল। তাহলে চলুন এখন যাই তালসাড়ি। কালো পিচের রাস্তা ধরে ছুটে চলল আমাদের ত্রিচক্রযানটি। উড়িষ্যা প্রদেশের গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, তবে বেশ সবুজে পরিপূর্ণ রাস্তার পাশে কোথাও কোথাও চোখে পড়ল কাজু বাদামের বাগান। তবে এখানকার মৃত্তিকা বেশ বালুকাময়, হয়তো তা উপকূলীয় অঞ্চল বলে। পাড়ায় বাচ্চাদের ছোটাছুটি, মানুষজনের নিত্য ব্যস্ততার মধ্যে ভিন্ন সংস্কৃতির ছোঁয়া, এসব অবলোকন করতে করতে পুনরায় দেখা মিলল সমুদ্রের, আর আমরা পৌঁছে গেলাম তালসাড়ি। আমরা চলে এসেছি তালসাড়ি। চলুন এবার তালসাড়িতে গিয়ে দেখাই আপনাদের যে সুবর্ণরেখা নদী কেমন বঙ্গোপসাগরে মিশেছে। এই দেখুন দূরে দেখা যাচ্ছে সাগর, ওটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এটা হলো নদী, যেটা আঁকা বাঁকা পথে এসে বঙ্গোপসাগরে মিশছে। এখানে কিন্তু বোটিং হয়, দেখুন বোটিং হচ্ছে। বোটিং করে ওই যে দূরের দ্বীপটা দেখতে পাচ্ছেন, মানে চরটা, ওখানে যাওয়া যায়। ওটা লাল কাঁকড়া চর।
আপনাদেরকে বোটিংগুলো একটু দেখাই। এখানে ফিশিং বোটিং দুটোই হয়। যে উঁচু কংক্রিটের মঞ্চের ওপর আমি ঘুরে বেড়াচ্ছি তা হলো বোটিং পয়েন্ট। আর এখানেই পাবেন পর্যটকদের চিত্রাকর্ষক বিভিন্ন জিনিসের ছোট ছোট দোকান, যা অনেকটা এই রকম। এছাড়া ফাস্ট ফুড, জল, ডাব এবং আইসক্রিমের দোকান তো পেয়েই যাবেন। তালসারি হলো সুবর্ণরেখা নদীর মোহনা অঞ্চল। এখানে সুবিস্তৃত অঞ্চল জুড়ে সুবর্ণরেখা নদী আঁকাবাঁকা পথে বঙ্গোপসাগরে এসে মিশেছে, আর মাঝে মাঝে তৈরি হয়েছে ছোট ছোট দ্বীপ। তবে দীঘাতে যে সমুদ্র তরঙ্গ চোখে পড়ে মোহনা অঞ্চল হয়, তার প্রভাব এখানে অনেকটাই কম। আমরা বোটিং করতে চলেছি, যাবো ওই দূরের দ্বীপটায়। চলুন বোটিংটা এবার এনজয় করা যাক। দেখুন দৃশ্যটা দেখুন একটু, বালিয়াড়ি আর হচ্ছে ঝাউবন। এটা কিন্তু দীঘার সঙ্গে লাগোয়া ছিল, সেটা কিন্তু পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। এখন ওই ধরনের ঝাউবন আর দীঘায় পাওয়া যায় না। এটা সুবর্ণরেখা নদীর মোহনা। তালসারি হচ্ছে সুবর্ণরেখা নদীর মোহনা, যেটা সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে মিশেছে। ছোট মাছ লাফ দিচ্ছে। নীল আকাশের প্রকৃতি তখন মেঘের আলো ছায়ার মাঝে বেশ ধোঁয়াশা ধূসর, আর প্রায় তরঙ্গহীন বিশাল জলরাশির ওপর দিয়ে আমাদের বোট ছুটে চলল লাল কেকড়ার চরের দিকে। আমরা চলে এসেছি লাল কাঁকড়ার বিচে, কিন্তু এখানে একটাও লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না। একটাও লাল কাঁকড়া এখানে দেখতে পাচ্ছি না। এখানে অনেকগুলো বোট এসছে আর অনেক মানুষ বোটিং করতে এসছে। দেখুন জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর দূরে একটা ঝাউবনের বীজ দেখা যাচ্ছে। এটা হলো লাল কাঁকড়ার বীজ। লাল কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু লাল কাঁকড়ার গর্ত রয়েছে কিন্তু অনেক। এই যে গর্তগুলো রয়েছে, এই দেখুন। না, এটা কাঁকড়ার গর্ত। এই যে কাঁকড়ার গর্ত। আমরা এখন হেঁটে বেড়াচ্ছি লাল কাঁকড়ার বিচে, মানে লাল কাঁকড়ার চরে। কিন্তু এই চরেতে এখন তেমন লাল কাঁকড়া দেখতেই পাওয়া যাচ্ছে না, তবে গর্ত কিন্তু অনেক রয়েছে। প্রচুর মানুষ আসার কারণে হয়তো সবাই গর্তের মধ্যে মানে প্রবেশ করে রয়েছে, পাওয়া যাচ্ছে না। এই যেমন এই দেখুন, এটা কিন্তু কাঁকড়ার গর্ত। এটা কিন্তু কাঁকড়ার গর্ত। আর রৌদ্রের এখনো পর্যন্ত দেখা নেই, এইমাত্র সূর্যটা একটু এইরকম দেখা দিচ্ছে। মানে 5:30 থেকে আমরা সূর্যোদয় তুলব বলে, মানে
সূর্যোদয় ক্যামেরাবন্দি করব এই উদ্দেশ্যে ভোরবেলা দীঘা আসা, কিন্তু কোনোভাবেই সেটা সফল হলো না। আমরা সূর্যোদয়কে ক্যামেরাবন্দি করতে পারিনি। আর এখন মাথার ওপরে সূর্য একটু একটু দেখা দিচ্ছে, একটা ঘোলা ওয়েদার হয়ে আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এবং দূরের এই যে চরটা আছে না, যেটা ঝাউবনের চর, সেটা আরও সুন্দর, কিন্তু ওখানে বোটিং হয় না। বোটিংটা হয় এই বিচটাতে। 100 টাকা পার হেড বোটিংয়ের চার্জ, এবং ওখানে বোটিং করার আগে হাতে 100 টাকা দিয়ে উঠতে হয়। ওরা বোটিংয়ের সময় এখানে এনে আপনাকে ছাড়বে, 20 মিনিট ঘোরার টাইম দেবে, তারপরে আবার নিয়ে তালসারির যেখান থেকে তুলেছে সেখানে আপনাকে পৌঁছে দেবে। এটা হলো লাল কাঁকড়া চরের বোটিং। দেখুন ওখানে কিছু চর রয়েছে, বালিয়াড়ি রয়েছে, ওই জায়গাটাতেও চর রয়েছে এবং বালিয়াড়ি রয়েছে, ওখানেও ঝাউবন রয়েছে, দূরে দেখা যাচ্ছে সবুজ। টাটা বাই বাই লাল কাঁকড়ার বিচ। এবার বোটিংয়ে স্টার্টিং পয়েন্টে ফেরার পালা। নববধূর মতো উঁকিঝুঁকি দেয়া মধ্যাহ্নের দিবাকর তখনও মেঘের অবকুণ্ঠনে আবৃত। ফিরতি বোটে হালকা রোদ্দুরে পিছনে তাকিয়ে দেখলাম লাল কাঁকড়ার চর তখন ছোট হতে হতে অন্য সব সবুজ রেখার মাঝে মিলিয়ে যাচ্ছে, যেখানে ভ্রমণ প্রতীকের সম্বল শুধু স্মৃতি ও আবেশটুকুই। এরপর আরও কিছুক্ষণ ছোট ছোট ঢেউ তুলে বোটের এগিয়ে যাওয়া, জলের ও ভটভটির শব্দ এবং মাখা মাখা কোলাহলকে খোলা আকাশের নিচে এমন জলরাশির মাঝে এনজয় করতে করতে পৌঁছে গেলাম তালসারির বোটিং পয়েন্টে। আর তারপর সেখান থেকে চললাম পরবর্তী ডেস্টিনেশনের খোঁজে। এবার আমরা চলেছি উদয়পুর সি বিচ। তালসারি থেকে নূতনভাবে গড়ে ওঠা উদয়পুর সি বিচের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই বিচও কিন্তু উড়িষ্যা প্রদেশে অবস্থিত। আবারও ছোট গ্রাম, পাড়া, কাজুবন পার হয়ে সেই উদয়পুর সি বিচের দিকে ছুটে চলা। আর কিছুক্ষণ অপেক্ষার পর পৌঁছে গেলাম উদয়পুর সি বিচ। এখন আমরা এসে উপস্থিত হয়েছি উদয়পুর সি বিচে। এই উদয়পুর সি বিচ অ্যাকচুয়ালি দীঘা সি বিচেরই কন্টিনিউশন। চলুন আগে উদয়পুর সি বিচে সমুদ্র আর বিচটা আপনাদের দেখাই। দেখুন এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, খাওয়া দাওয়া করার মতো হোটেল আছে, অনেক দোকান রয়েছে। আর এখানে কিছু ঝাউবন কিন্তু আছে এখনো। এই উদয়পুর সি বিচ একটা নতুন সি বিচ। এটাই সেই উদয়পুর সি বিচ। এখানকার স্পেশাল অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে আমার লেফট সাইডে রয়েছে, দেখুন জলের ওপর এই রেস্টুরেন্ট। এটা হচ্ছে উদয়পুর সি বিচের স্পেশাল অ্যাট্রাকশন।
দেখুন একটা বোটিং হচ্ছে, মানে স্পিড বোট। উদয়পুর সি বিচে এসে আমরা নিয়ে নিয়েছি দুটো আইসক্রিম। এটা কি কাজু আইসক্রিম তো? হ্যাঁ, কত করে পিস এটা? এটা 35 করে পিস, আর এটা হচ্ছে কাজু আইসক্রিম, এখানকার স্পেশাল, খেতে কিন্তু খুব ভালো। 35 করে বললি তো? 35 টাকা পিস, কিন্তু খেতে দুর্দান্ত। যদি কেউ উদয়পুর সি বিচে আসেন, যেমন আমার পিছনের এই জলের রেস্টুরেন্ট আপনারা এখানে খেতে পারেন, সেরকম এটা একবার ট্রাই করে দেখবেন। স্পিড বোটে বোটিং হচ্ছে, দেখুন লাইফ জ্যাকেট পরিয়ে স্পিড বোটে বোটিং হচ্ছে। একটা দূর থেকে একটা স্পিড বোট চলে আসছে আর একটা যাচ্ছে, দেখুন। এটা হচ্ছে উদয়পুর বিচ। বিচটা খুবই সুন্দর বিচ একটা, এবং এই বিচে কিন্তু ঝাউবন, যেটা বিচের যেটা মেন সৌন্দর্য, ন্যাচারাল ঝাউবন, সেটা কিন্তু প্রেজেন্ট আছে, যেটা কিন্তু দীঘাতে আর খুঁজে পেলাম না। বহু বছর আগে দীঘাতে খুব সুন্দর ঝাউবন ছিল, কিন্তু বর্তমানে আর তা নেই। এখানকার সমুদ্রটা দেখুন। সকালবেলায় যে সমুদ্র দেখিয়েছি সেটা ছিল ভাটার, এখন হচ্ছে জোয়ারের সমুদ্র। উদয়পুর সি বিচ স্পেশাল অ্যাট্রাকশন, সমুদ্রের মধ্যে বিচে বসে জলে পা ডুবিয়ে আপনি রেস্টুরেন্টে খেতে পারেন। এইদিকে তো বনাঞ্চলে প্রত্যেকে জোড়াচ্ছে, দীঘার মতন নয় যে পুরো একদম শুনশান হয়ে গেছে। একদমই তাই, নীলেশ একদম ঠিক কথা বলেছে। এখানে কিন্তু প্রচুর ঝাউবন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে একটা বিচের সৌন্দর্য। ঝাউবন, ন্যাচারাল ঝাউবন কিন্তু একটা বিচের সৌন্দর্য। ন্যাড়া বিচ, মানে কোনো রকম গাছপালা নেই এরকম বিচ কিন্তু খুব একটা ভালো লাগে না। এখানে কিন্তু খুব সুন্দর ঝাউবন আছে, দেখুন। এটা উদয়পুর সি বিচ, আর এই বিচটা হচ্ছে উড়িষ্যা প্রদেশে অবস্থিত। আর এখানে প্রচুর ঝাউবন রয়েছে, যেটা কিন্তু বর্তমানে আমরা আর দীঘায় পাচ্ছি না। আর কি সুন্দর রাস্তাটা দেখুন, বিচের পাশ দিয়ে রাস্তাটা খুব সুন্দর করে বানানো হয়েছে। এটা একটা নতুন বিচ, উদয়পুর বিচ একটা নতুন বিচ। আচ্ছা নীলেশ, আমরা তো দীঘা সি বিচ দেখলাম, আবার উদয়পুর সি বিচ দেখলাম, কোনটা বেশি ভালো লাগলো? আমার সত্যি কথা বলতে উদয়পুর সি বিচটা ভালো লাগে। উদয়পুর সি বিচটা কিন্তু ভালো লাগছে, আমারও তাই, আমারও একই মতামত। দীঘা সি বিচ থেকে কিন্তু উদয়পুর সি বিচটা অনেক বেশি ভালো লাগছে। আর এখানে নির্জনতাটা খুব ভালো, মানে খুব সুন্দর নির্জনতাও রয়েছে। আপনারা দেখে নিন, আর দেখে নিন কোনো লোকজন কিন্তু নেই। মানে এই যে রাস্তাটা বানানো হয়েছে, রাস্তার উপর দিয়ে গুটি কয়েক লোকজন টুরিস্ট হেঁটে যাচ্ছে, আর ম্যাক্সিমাম ভিড়টা যেটা হয়ে আছে ওই যে রেস্টুরেন্টগুলো আছে জলের ওপরে, সেখানে। ন্যাচারালি কিন্তু বিচটা অনেক বেশি ফাঁকা আর খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে কিন্তু আপনি যেটা পাবেন, হ্যাঁ একদমই তাই, এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যেটা মেনলি আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এখানকার ঝাউবন। ঝাউবন না হলে যেন ঠিক বিচটা মানায় না। এখানে কিন্তু সেই ঝাউবনটা, ন্যাচারাল ঝাউবনটা আমি খুঁজে পাচ্ছি। আমার খুব সুন্দর লাগলো উদয়পুর বিচ, অন্ততপক্ষে দীঘা সি বিচের থেকে অনেক বেশি ভালো বলে মনে হচ্ছে। দেখুন বিচের ওপর, মানে জলের ওপরে রেস্টুরেন্ট। দাদা, আপনারা কি এখানে বেড়াতে এসছেন? হ্যাঁ। কোথা থেকে এসছেন? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে এসছেন। আপনাদের নাম? বিকি। কেমন লাগছে জায়গাটা? দারুণ, গরিবের গোয়া। কেমন দেখলেন এখানে? খাওয়া দাওয়া করলেন? দারুণ দারুণ। ভেরি গুড, ধন্যবাদ। উদয়পুর সি বিচ গরিবের গোয়া কিনা জানি না, তবে সমুদ্রের নোনা জলে পা ডুবিয়ে মাছ কাঁকড়ার বিভিন্ন রেসিপির সঙ্গে লাল পানির মৌতাত যে বর্তমান জেনারেশনকে ভালোই মজিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দেখুন এক পাশে রয়েছে কি সুন্দর ঝাউবন, আর এখানে মাছ ভাজা রেস্টুরেন্ট, ম্যাক্সিমাম মাছ ভাজা। মানে আমি যে জায়গাটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখানে মাছ ভাজার গন্ধে এবার মোমো করছে, তাই না নীলেশ? অবশ্যই, যেখানে সেখানেই মাছ ভাজা গন্ধ, প্রচণ্ড মাছ ভাজার গন্ধ সারা বিচ জুড়ে। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টগুলোর কারণে এত মাছ ভাজার গন্ধ। একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে সুন্দর ঝাউবন, আর জোয়ার কিন্তু চলছে, আর সমুদ্র কিন্তু বেশ উত্তাল হয়ে উঠেছে। দেখুন
বেশ উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। চলুন এবার একটু ওয়াচ টাওয়ারে ওঠা যাবে। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে এলাম। ওয়াচ টাওয়ার থেকে দেখছি সমুদ্রটা, দারুণ ভিউ লাগছে, দুর্দান্ত একটা ভিউ। এটা উদয়পুর সি বিচের ওয়াচ টাওয়ার। উদয়পুর সি বিচকে টাটা বাই বাই জানিয়ে আমরা চললাম নিউ দীঘা এবং প্রথমে সেখানে যাব সায়েন্স সিটি।